স্মরণ করি আমার দাদু ভোলানাথ বেরা। আজকে তার এই বছর তার 58তম প্রয়াণ বর্ষ। সেই সঙ্গে স্মরণ করি আমার ঠাকুমা তমালি বেরা, তার 23তম প্রয়াণ বর্ষ এটি। স্মরণ করি আমার মেজ পিসি সন্ধে বেরাকে, এটি তার 17তম প্রয়াণ বর্ষ। স্মরণ করছি আমার ছোট পিসি অঞ্জলি বেরা, তার বর্ষ এটি। আমি স্মরণ করি আমার জেঠু নারায়ণ চন্দ্র বেরাকে, তার মৃত্যুর একটি 2য় বর্ষ। এবং পুলিশ চন্দ্র বেরা আমার জেঠু, এটি তার 19তম প্রয়াণ বর্ষ। আমি সবাইকে বিনয়ের তরফ থেকে তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ, তবু অনন্ত যাবে। জীবন মৃত্যু আমাদের হাতে হাত মিলিয়ে আসে। আমরা জন্মালে প্রত্যেকেই মারা যাই। আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি কি জন্য আমরা সবাই মোটামুটি জানি। আজকে যে অনুষ্ঠানগুলো হতে চলেছে এই পরিবারে, এই পরিবারের একজন সদস্য হিসেবে নিজেকে খুব গর্ববোধ অনুভব করছি। নমস্কার। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জম্বি ধুলা তান পুরাটার তার গোলায়, কাটালতা কাটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জম্বি ধুলা তান পুরাটার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা, বনবাসের শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে।
বাজবে বাঁশি নাটে, কাটবে কাটবে গোদিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়া তোরে এমনি এমনি সেদিন উঠবে ভোরে, চড়বে গরু খেলবে রাখালে মাঠে, তখন আমায় নাই বা মনে রাখলে। তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। তখন কে বলি গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলায় করবে খেলায় আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি, তখন আমায় নাই বা মনে রাখলে। তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। নমস্কার। আমাদের যে প্রয়াতদের প্রতি আমরা যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে চাইছি, তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমরা শুরু করেছি। আমি আমাদের পরিবারের দুই সদস্যকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। সৌমিতা বেরা এবং প্রীতি বেরা, তোমরা মঞ্চের সামনে চলে এসো, তোমাদের এখানে প্রয়োজন রয়েছে। এখন আমরা আমাদের স্মৃতিচারণ সভায় যাদের আমরা হারিয়েছি তাদের সম্পর্কে কিছু বলার জন্য আমি আমার বাবাকে অনুরোধ করছি। নমস্কার। একেবারেই পারিবারিক অনুষ্ঠান। প্রথমেই আমাদের এই পরিবারের পক্ষ থেকে যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতিচারণার পর্বটি আমরা প্রথমেই শুরু করেছি। প্রথমত আমরা এই বোধোদয়ের প্রাঙ্গণে যে দুজন বীর শহীদ বলছি, দুজন মনীষী মূর্তি স্থাপিত হয়েছে, তাদের পদতলে পুষ্পার্ঘ্য অর্পণ করে আমাদের বাড়ির প্রয়াতদের স্মৃতি মন্দিরে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এবার আমরা সেই স্মৃতিচারণ পর্বে উপস্থিত হয়েছি। স্মৃতিচারণ পর্বে মূলত আমার মা, বাবা এবং আমার স্ত্রীর মরণোত্তর দেহদান করার জন্য
আমরা প্রতি বছর এদের মৃত্যু দিবসগুলোতেই স্মৃতিচারণ করে এসেছি। সেটা আজ থেকে প্রায় 24 বছর, প্রায় না 24 বছর ধরে করেছি মা এবং বাবার স্মৃতিচারণা। আর আজ আমরা সেই পর্বে কিছু সময়ের জন্য কিছু কথা আমরা আলোচনা করছি। আমি বেশি কিছু বলবো না। প্রত্যেকের বাড়ির মা বাবা মধ্য দিয়েই আমরা সকলেই বড় হই। বড় হওয়ার পিছনে প্রতিটি যে পর্ব, শৈশব, কৈশোর, যৌবন, এই পর্বগুলো পুরোটাই আমরা মা বাবার উপরেই নির্ভর করেই বড় হই। প্রতিটি স্তরে বিভিন্ন মা বাবারা যেখানে পাচ্ছেন না, অক্ষম, তারা অন্য কারোর সহযোগিতা নিয়েই আমাদের বড় করে তোলে। তাই তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবক সকলকেই আমি এই বার্তাটি দিতে চাইছি। তাই স্মৃতিচারণ পর্বে মা বাবা সকলের কাছেই খুব আপনজন। কেউ একটু বেশি গুণ নিয়ে থাকেন, কেউ একটু কম গুণ নিয়ে থাকেন, প্রত্যেকেই কিন্তু আমাদের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং তাদের মধ্য দিয়েই আমরা বড় হই। তাই সেই পর্বে তাদেরকে শুধুমাত্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের কথাগুলো একাধিকবার আলোচনা করেছি। আজ আমি আর বেশি আলোচনা করছি না। আমার এমনিতেই মানসিকভাবে আমি বিভিন্ন দিক থেকে খুব বিধ্বস্ত হয়ে আছি, যার ফলে সব কথাগুলো স্মরণ করতে চাইলেও মনে করতে পারছি না। আমি সকলকেই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। এরপরেই আমাদের আরও 3টি পর্ব আছে। সেই পর্বগুলোর আরও ভালো করে আলোচনা যাতে হয়, তাই আমরা বেশি সময় না নিয়ে আমরা এখানেই বেশি খুব দ্রুততার সঙ্গে প্রত্যেকটি পর্ব শেষ করতে চাইছি। নমস্কার। সেই পথ চলা, গাঢ় স্মৃতি সব আছে, নাই শুধু সেই নীতি নব নব ভালোবাসা প্রতি দর্শনে, আরও প্রিয় করে পাওয়া চিরপ্রিয়জনে। আমি আমার ভাইকে, সৌমিত্র বেরা, ওকে অনুরোধ করছি প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2-4 কথা বলার জন্য। নমস্কার, সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। আজ আমরা সবাই উপস্থিত হয়েছি, দিদি যেমনভাবে বলেছে যে 4টে প্রোগ্রাম একসঙ্গে আছে। এখন প্রথম প্রোগ্রাম যেটা স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণে আমি যার স্মৃতি এখন মনে করতে চাই তিনি আমার মা, যিনি 2018-তে দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছিলেন। আর সবার মতোই মা আমার জীবনের প্রথম শিক্ষক, যার হাত ধরে প্রথম অ আ ক খ শিখেছিলাম। জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত প্রত্যেকটি ধাপে তিনি আমার সমস্তভাবে মানসিক, সাইকোলজিক্যাল সমস্তভাবেই আমাকে সহযোগিতা করেছেন। কিন্তু স্মৃতিচারণ প্রোগ্রামের মূল আলোচ্য বিষয় যেটা, সেটা মা ছেলের সম্পর্কের থেকেও বড় তার যে গুণগুলো, তার যে সামাজিক, পারিবারিক, পরিবেশগতভাবে সমস্ত যে গুণগুলো, সেইগুলোকে আলোচনা করা। এটা মাথায় রাখা আমাদের দরকার যে মানুষের মধ্যে দোষ গুণ সব কিছুই থাকে, কিন্তু এই স্মৃতিচারণ অনুষ্ঠানগুলো থেকে আমরা যদি তার গুণগুলো ঠিকঠাকভাবে মনে করে তাদের সেই গুণগুলোকে পাথেয় করে আমরা ভবিষ্যতের দিকে চলতে পারি, তাহলে আমার মনে হয় ওনাদের স্মৃতির উপর যথার্থভাবে শ্রদ্ধা জ্ঞাপন, তাদের স্মরণ করা হবে। মা অত্যন্ত গুণী মানুষ ছিলেন। আমি দেখেছি কেউ ভিক্ষুক এলে, কেউ সাহায্য চাইতে এলে তিনি কখনো খালি হাতে ফিরে যাননি। সেটা মুড়ি হোক, চাল, শাড়ি, যখন যেটা হয়েছে তখন সেটাই পেয়েছে। মনে আছে 2000, যতদূর মনে পড়ে 8 সাল, তখন খুব বন্যা হয়েছিল আমাদের এই এরিয়াতে। বাবা তখন স্কুলে আটকা পড়ে গেছিলেন।
আমাদের ফ্যামিলিতে এই বাড়িতে প্রায় 20টা পরিবার একসঙ্গে আশ্রয় গ্রহণ করেছিলেন। মা তাদের সবাইকে একসঙ্গে নিয়ে প্রায় 7-8 দিন খাওয়া থাকা সমস্ত কিছু একা হাতে সামলেছিলেন যতদিন না জল কমে যায়। এরকম অনেক গুণগুলোর মধ্যে মার আর একটি গুণ ছিল, সবাইকে নিয়ে পরিবারকে একসঙ্গে নিয়ে তিনি খুব ভালোভাবে চলতে পারতেন। যাই হোক, মার পাশাপাশি বাকি আমাদের পরিবারের যারা গত হয়েছেন সবাইকেই যথাযোগ্য সম্মান জানাই। আমি আশা করব আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন তাদের সেই ভালো গুণগুলো, তাদের মা বাবার, তাদের পরিবারের যেই থাকুক, তাদের ভালো গুণগুলো স্মরণ করে ভবিষ্যতে যেন আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে, এইটা যেন তারা মাথায় রাখে। সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। নমস্কার। এখন আমরা একটি আবৃত্তি শুনে নেব আমাদের পরিবারের ছোট্ট সদস্য প্রীতি বেরার কাছ থেকে। নমস্কার, আমি একটি আবৃত্তি বলে শোনাচ্ছি। ভালো থেকো মা। অপূর্ব দত্ত। এই চিঠিটা লেখার কথা ছিল 2 মাস আগে। জানোই তো মা, লিখতে গেলে খামপোস্টকার লাগে। আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি? আমার যাবা বলতে কেবল পল্লবীদের বাড়ি। তাও ভাগ্যিস এক পাঁচিলে, খুব উঁচু নয় তাই। 5-6টা থানিট সাজিয়ে টপকে চলে যাই। ছোটদাকে রোজ বলতে বলতে আজ কি হলো দয়া, জোড়া শালিক দেখলাম বলে দিনটা এত পয়া। মাগো, তোমার জন্যে আমার কি মন খারাপটাই না করে, যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে। তাতে কি আর মন ভরে মা? সত্যি বলছি শোনো। ছবির মা কি আদর করে, গল্প শোনায় কোনো? বাবা বলে তোর মা গেছে দূরে, অনেক দূরে। এই ধরে নি শিমুলতলা কিংবা মধুপুরে। বাবা ভেবেছে রুমি বোধ হয় আগের রুমি আছে। উল্টো পাল্টা যা হোক কিছু বুঝিয়ে দিলেই বাঁচে। জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কি না। তুমি তো আর আসবে না, তাই আসতেও লিখছি না। একটা কথা চুপি চুপি লিখছি তোমায় শেষে। তোমার রুমি ভালোই আছে, তার সে নিজের দেশে। ভালো থেকো, আমার কথা মনে পড়লে বলো। এবার উঠি, পিয়ন কাকুর আসার সময় হলো। নমস্কার। এখন আমি স্মৃতিচারণার জন্য মঞ্চে ডেকে নেব আমার দাদা মেজদা বিনয় কুমার বেরাকে। নমস্কার। হ্যালো হ্যালো চেক। হ্যালো, নমস্কার। আজ আমাদের ছোট কাকুর প্রতিষ্ঠিত বোধোদয় প্রাঙ্গণে বিশেষ এক উদ্দেশ্য নিয়ে এখানে একটি সভার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই জানেন যে এই সভায় বোধোদয়ের যে
বাৎসরিক অনুষ্ঠান এবং আমাদের পরিবারে যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতিকে সম্মান জানিয়ে স্মৃতিচারণ, তারপর বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য বিজ্ঞান মনস্কতামূলক আলোচনা সভা, সবশেষে রয়েছে আমার কাকুর সারা জীবনে যা কিছু কাজ করেছেন তার উপর একটি পুস্তক প্রকাশনা। এই সভায় আমি প্রথম পর্যায়ে আমাদের পরিবারের যে সমস্ত গুরুজনরা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে দু একটি কথা বলে তাদেরকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি। আমরা সবাই জানি যে আমরা যেই হোক না কেন তার পিছনে কিন্তু প্রত্যেক বাড়ির পিতামাতার অকুণ্ঠ সহযোগিতা এবং নিঃস্বার্থ ত্যাগ রয়েছে, যার মধ্য দিয়ে একটি সন্তান কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ করে বা যতটুকুই বড় হোক না কেন তার সর্বমূলেই কিন্তু তার বাবা মার যে ঐকান্তিক চেষ্টা সেটা কিন্তু ভোলার নয়। আজ আমরা এই মঞ্চে সবাই উপস্থিত হয়েছি আমাদের পরিবারের যে সমস্ত গুরুজনরা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা দু একটি কথা বলে তাদেরকে স্মরণ করে এবং তাদের দেখানো পথ যেগুলো ভালো গুণগুলো ছিল সেগুলোকে নিয়ে বহন করে নিয়ে জীবন অতিবাহিত করার জন্য প্রথমেই আমি যে সমস্ত গুরুজনরা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। বিভিন্ন জায়গা থেকে বহু গুণী মানুষ উপস্থিত হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান জানাই। সামনে উপস্থিত আছে আমাদের এই হোমের ছাত্রছাত্রীরা সহ এই এলাকার ছাত্রছাত্রী এবং এই বোধোদয়ের ছাত্রছাত্রী প্রত্যেককে আমি অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমি দু একটা কথা বলছি। আমার দাদু এবং ঠাকুমা দুজনেই প্রয়াত হয়েছে। দাদুকে আমি দেখিনি, কিন্তু তার কথা কাকু এবং বাবাদের কাছ থেকে শুনতে শুনতে যতটুকু বুঝেছি যে দাদু একজন একেবারে সহজ সরল সাদাসিধে মানুষ ছিলেন। নাম ছিল ভোলানাথ, কর্তব্যে ছিল ভোলানাথ। তিনি কখনোই কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি বা বাদ বিতঙ্গে কোনোদিনই জড়াননি এবং সবসময় চেয়েছিলেন হাসি খুশি থেকে সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত ছিলেন এবং তাকে অনেকেই ঠকিয়ে অনেক কিছু নিয়েও নিয়েছেন, আমরা শুনেছি, কিন্তু তিনি কখনোই কারোরকে ঠকাননি। এই কথাটা কিন্তু আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি যে অপরকে ঠকানোর চেয়ে ঠকা অনেক ভালো, সেটা অনেক মহৎ গুণ বলে ভাবি। আমার ঠাকুমা সঙ্গে আমরা দীর্ঘদিন যাবৎ থেকেছি। ঠাকুমা এক অদ্ভুত প্রকৃতির মানুষ, জানি না তার নিজের জন্য কিছু কোনোদিন ভেবেছেন কিনা। সব সময় আমরা অনেক দাদু নাতি নাতনিরা ছিলাম, তাদের যে কোনো আবদার, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে বা একটু হাসি ফুটানোর জন্য অক্লান্ত সব সময় চেষ্টা করে যেতেন যে কিভাবে তাদেরকে ভালো রাখা যায়, সুখে রাখা যায় এবং নিজের কথাও ভাবতেন না। কয়েকবার আশ্চর্যভাবে আমি উপলব্ধি করেছি। দিন দুপুরে প্রায় আমাদের তখন ছোটোবেলায় দেখেছি অতিথিরা আসতেন আমাদের খাবার দাওয়ার এখানে এলেই মনে হয় যেন এখানে একটা খাওয়ার জায়গা আছে। তারা এসে খাওয়ার চাইতেন, দুপুরে একটু ভাত খাওয়ার জন্য, হয়তো ঠাকুমা ভাত বাকি আছে তাদের জন্য খেতে, কিন্তু কিছু যা আছে তাদের জন্যই হবে, কিন্তু তা থেকেও কিন্তু অতিথিদের চেষ্টা করছেন খুশি করতে। এক অদ্ভুত ব্যাপার, আমরা হয়তো তখন বুঝতাম না
অসন্তুষ্ট হতাম। কিন্তু ঠাকুমা আমাদের বলতেন, দেখো তারা কত দূর থেকে এই রোদের সময় হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াচ্ছে, একটু খেতে পাচ্ছে না। তাদেরকে যদি আমি না দিই তাহলে এটা গৃহস্থের অকল্যাণ হবে, তার মতো করে যেটা বুঝেছিলেন। এবং খেতে দেওয়ার পর যে তার মুখে চোখে মুখে যে অনাবিল আনন্দ ফুটে উঠত, আমরা দেখে তখন অতটা বুঝতে পারতাম না। এখন বুঝেছি যে তিনি ভোগের চেয়ে ত্যাগের যে বেশি আনন্দ, এই আনন্দটা বেশি অনুভব করতেন। আমরা এই বয়সে এসে এতটুকু সেখান থেকে একটু বুঝেছি যে ভোগটা তো নিজের আনন্দ, কিন্তু অপরকে আনন্দ দেওয়ার যে আনন্দ, সে আনন্দ মনে হয় কোথাও পাওয়া যায় না। যেটা আমি একজনের নিজে আনন্দ করি, সেই আনন্দটা যদি অপর দুজনের মধ্যে কি তিনজনের মধ্যে পাঁচজনের মধ্যে বিলিয়ে দিতে পারি, সেই আনন্দের মানে সে অনুভূতিটা যে একটা আলাদা রকমের, সেটা কিন্তু ঠাকুমা কাছ থেকে আমরা শিখেছি। আর একটা বিষয় আমি খুব উপলব্ধি করতাম যে ঠাকুমা সবাইকে নিয়ে থাকার যে একটা সমস্ত 4 ছেলে 4 বৌমা নাতি নাতনি, ঘর ভর্তি মানুষ, সেই মানুষদের সবাইকে কিভাবে একসাথে বেঁধে রাখা যায়, তার এক অদ্ভুত চরিত্র আমি তার মধ্যে দেখেছি। সে যাই কিছু হোক না কেন, যে যাই দোষ করুক না কেন, সে দোষটা হয়তো নিজের মধ্যে নিয়েই তাকে তার মতো করে ভালো রাখার চেষ্টা করতেন। যাই হোক, আজকে বেশি আলোচনা করার সময় নেই। গত 1 বছর আগে আমার পিতা প্রয়াত হয়েছে। পিতার উদ্দেশ্যে 2-1টি কথা বলেই তাদেরকে সম্মান জানিয়ে আমি বলা শেষ করব। আমার পিতা সেই দাদুর মতো একেবারে ভোলানাথ। তাকে কে কি বলল তাতে তার কোনো তিনি রাগের কোনো আমি পুরস্কার দেখিনি। যে যাই বলুক, যে যাই করুক না কেন, তিনি কখনো রাগতেন না। তিনি কিছু কথাও বলতেন না বেশি, এবং সেই জন্য তার সঙ্গে কারো মনোমালিন্য হয়নি, ঝগড়াঝাটি হয়নি। বরং তিনি এত কৃপণ, যাকে বলা হয় মিতব্যয়ী, যে মিতব্যয়ী আমি খুব কম জনের মধ্যে দেখেছি। বাজারে গেলে তিনি দোকান ঘুরে ঘুরে যেটাই যতটুকু সস্তা পেতেন এবং মুড়িয়ে নিয়ে যেতেন, কখনো কিছু কিনতেন না। লঙ্কা মানে দোকান থেকে নিয়ে সেই মুড়ি ঝিটাতে ঝিটাতে সেই বাড়ি ফিরে আসতেন, এবং নিজের পোশাক আশাকের প্রতি কখনোই কোনো দিন এ ছিল না। ছিঁড়ে পোশাক হোক যাই হোক তিনি পরতেন, কিন্তু আমাদেরকে সবসময় সুখী রাখার চেষ্টা করতেন। আমরা এখনই বুঝতে পেরেছি যে এটা থেকে যে একজন পিতা মাতা তার সন্তানকে সুখে রাখার জন্য, বড় রাখার জন্য কি কষ্টটা নেই করতেন, এবং ছেলেমেয়েরা একটু যদি সুখে থাকে, আনন্দে থাকে, তার যে কি অনাবিল আনন্দ হতো, এখন আমরা এই বয়সে এসে বুঝতে পেরেছি। তারপর বুঝতে পেরেছি যে পিতামাতার গুরুত্বটা আমাদের জীবনে কতটা। আমরা পিতামাতাকে এই গুরুত্বটা যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু এই আলোচনা বৃথা। আমরা তাদের বুঝতে হবে পিতামাতার যে আমাদের জীবনে যে গুরুত্বটা, সেই গুরুত্বটা যদি তাদের বৃদ্ধ বয়সে দিতে না পারি, যা কিছু আলোচনা করি না কেন সবই বৃথা। তাই তাদেরকে জীবনের এই গুণাবলীকে পাথেয় করে আমরা চেষ্টা করব তাদেরকে যথাযোগ্য সম্মান দিতে, তাদেরকে যথাযোগ্য বৃদ্ধ বয়সে সেবা দিতে। এটা যদি করতে পারি তবে আজকের অনুষ্ঠান সফল বলে মনে করব। পুনরায় আমাদের পূর্বপুরুষ যারা প্রয়াত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাই, এবং উপস্থিত গুণীজনদের শ্রদ্ধা সম্মান এবং ছেলেদের, ছোট ছোট ছাত্রছাত্রীদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমি বলা শেষ করছি। নমস্কার। আসলেই পিতামাতা ছাড়া আমাদের বেড়ে ওঠাটা সত্যি অসম্ভব। যে কোনো মানুষের ক্ষেত্রে বাবা মা যেভাবে আগলে রাখেন এবং যেভাবে ছোটোর থেকে মূল্যবোধের শিক্ষা, সহনশীলতার শিক্ষা, সামাজিকতার শিক্ষা দেন,
সেখান থেকে যদি আমরা ঠিকঠাক শিক্ষা নিই তবেই আমরা মানুষ হতে পারি। আর যদি আমরা ভাবি যে না, আমরা আমাদের শিকড়কে অবহেলা করে একাই এগিয়ে যেতে পারবো, তাহলেই হয়তো জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা নেমে আসে। আজকে স্মৃতিচারণ অনুষ্ঠানে আমি ডেকে নেব আমার সেজ জেঠু শ্রী কার্তিক চন্দ্র বেরা মহাশয়কে। তিনি কিছু পাঠ করে আমাদের শোনাবেন। হ্যালো হ্যালো। নমস্কার। আমি একটু লেখা পাঠ করে শোনাচ্ছি। মঞ্চে উপস্থিত পরম শ্রদ্ধেয় গুণীজনবর্গ, সভায় সমাবেত শ্রোতৃ ও দর্শক মণ্ডলী, সকলকে যথাযোগ্য সংস্থানে সম্মান, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ 25শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ। আমার ছোট ভাই লক্ষণচন্দ্র বেরার উদ্যোগে নানান কর্মপ্রয়াসের মধ্যে এটি হলো প্রয়াতদের স্মৃতিচারণ সভা। সেই স্মৃতিচারণ সভার পূর্বে আমাদের পরিবারের 7 জন প্রয়াত ব্যক্তির মধ্যে আমার মায়ের স্মৃতিচারণ করছি। মা ছিলেন অতি সাধারণ গ্রাম্য গৃহবধূ। লেখাপড়ায় সুযোগ তিনি পাননি ঠিকই, কিন্তু সংসার ও সমাজের প্রতি তার কর্তব্য পালন করে গেছেন। আমাদের 4 ভাই ও 3 বোনকে কখনো অনাদর করতে দেখিনি। শুধু নিজের ছেলে মেয়ের প্রতি নয়, তিনি আমাদের যত্ন করতেন এমন নয়, পাড়ার যে কোনো ছেলে মেয়েকে নিজের মতো ভাবতেন। পাড়ায় একজন মাস্তুতো ভাই দাদা তো আমাদের বাড়িতেই থাকতেন। মা বাবার এই সরলতা, সাদাসিধে জীবন ও মনন আমাদের সকল ভাই বোনের মধ্যে অনেকাংশেই প্রতিভাত হয়েছে, যার জন্য আমরা আজও পর্যন্ত সমাজের কাছে সমাদর পাচ্ছি। আজকের মায়ের স্মৃতিচারণ সভায় দাঁড়িয়ে আমি আরেকটি কথা বিশেষভাবে মনে পড়ে। আমাদের ছোট ভাই লক্ষণ আজ থেকে 32-33 বছর আগে যখন মরণোত্তর দেহদানের বিষয়টি আমাদের সামনে আলোচনা করে এবং সমাজ কল্যাণমূলক কাজ হিসাবে আমরা যখন আন্তরিকভাবে তা গ্রহণ করি, তখন আমাদের মা তাতে কোনোরূপ বিরূপ মানসিকতা পোষণ করেননি। সামাজিক নানান সংস্কারের জর্জরিত একজন সাধারণ গ্রাম্যবধূর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে এখানেই তিনি মহীয়সী, তিনি অনন্যা। তাই তার স্মরণ পর্বে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সকলের প্রতি আহ্বান রাখব, সমাজের কল্যাণমূলক কাজের জন্য, বিজ্ঞান নির্দিষ্ট পথে সমাজের অগ্রগতি ঘটাতে, সংস্কার মুক্ত মন গঠনের জন্য আমরা সকলেই ব্রতী হই। মরণোত্তর দেহদান সামাজিক আন্দোলনে নিজেদের যুক্ত করি, এই কথা বলে মা বাবার সহ প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ইতিমধ্যে আমার ছেলের ইচ্ছে হয়েছে, সে একটা আবৃত্তি করবে, তাকে কিছুতেই থামানো যাচ্ছে না। তো আমি
তাকে একটু সুযোগ দিচ্ছি, যদিও সেই অনুষ্ঠানের উপযোগী সেরকম কোনো আবৃত্তি জানে না, তাও আমার ছেলের নাম রাজন্য বিশ্বাস, ও একটা আবৃত্তি করে শোনাবে। নমস্কার। কবিতা প্রশ্ন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। এক দুই নকি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, ঘাটের থেকে সবাই এলো ভিড়ে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না সন্ধে হলো যেন, মনে কর না উচ্চ সালের চাঁদা, রাতে বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? নমস্কার। আমরা আবার আমাদের স্মৃতিচারণ অনুষ্ঠানে ফিরে যাব। আমাদের এই স্মৃতিচারণ সভায় আমাদের মধ্যে আমরা একজনকে পেয়েছি, শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় যুধিষ্ঠির শাসমল মহাশয়। তিনি আমাদের এই সভাতে কিছু বলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তাকে আমি এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রথমেই আমি তাকে একটু বরণ করে নিতে চাই। আমি বরণ করে নেওয়ার জন্য সৌমিতা, আচ্ছা ঠিক আছে আসুন, তিনি প্রথমেই কিছু বলে নেবেন। নমস্কার, সবাইকে আমার অন্তরে শ্রদ্ধা জানাই। লক্ষণ মেরা মহাশয়ের উদ্যোগে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে দু একটিতে আমি আসি এবং ওকে আমি খুব স্নেহ করি। ওই পরিবারের সঙ্গে আমার একটু বিশেষ আন্তরিক টান আছে, বিশেষ করে কার্তিক দা, যার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধায়। তাই এই স্মরণ সভায় দু একটা কথা বলার লোভ আমি সামলাতে পারলাম না। কবির ভাষায় বলি, আছে জন্ম আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। জন্ম মৃত্যু দিন রাত্রির মতো অব্যর্থ সত্য। ছোটবেলা থেকে আমরা পড়েছি ম্যান ইজ মর্টাল, জীব মাত্রেই তার জন্ম আছে, তার মৃত্যু আছে। তবে যে কোনো মৃত্যু মানুষের কাছে, আমাদের কাছে খুবই দুঃখাহত, মর্মাহত এবং মানুষকে ব্যথিত করে। তবে মৃত্যুতেই শেষ নয়, তার কর্মের মধ্যে, তার গানে ছন্দে ব্যবহারে বাক্যে আচরণে সব কিছুতেই কিন্তু জেগে থাকে। আমি এই পরিবারে আগে এসেছি লক্ষণবাবুর প্রয়াত স্ত্রী ইলাবেরার সঙ্গে। আমি তার বাক্যে, তার আচরণে, তার শ্রদ্ধায় আমি খুব আপ্লুত। তার হাতে অনেক দিন এখানে আমি আহারও করেছি। তার আপ্যায়নে প্রকৃত মায়ের যে আপ্যায়ন, মা কথাটির সম্পর্কে কবিরা যেভাবে বলেছেন, আমি পরে অনুষ্ঠান হলে বলবো,
প্রকৃতপক্ষে মায়ের মতোই করে তার সেই আপ্যায়ন অভ্যর্থনা আমি ভুলতে পারিনি। তার এই মরণোত্তর দেহদানে আগে তার বাড়িতে কতবার এসেছি, তার হাতে খেয়েছি। তিনি বলতেন যে লক্ষ্মণবাবুর সঙ্গে তার বয়সের পার্থক্য 12-14 বছরে। মানে আমি একটা কথা শুধু মনে করছি, করে দিচ্ছি যে তাদের সঙ্গে আমার কত আন্তরিক টান। আমিও বলছিলাম যে আমার স্বামী স্ত্রী আসতাম আমি, যে আমাদেরও বয়সের পার্থক্য 15 বছরের। হ্যাঁ, আমি বলি, আমি তখন বলছিলাম 15 বছর হলে কি হবে, মাস্টুস হয়তো, তুই তো পেনশন পাবি, তোমার অত চিন্তা কি। এইভাবে হাসি ঠাট্টা আদর আপ্যায়নে আমাদের দিনগুলো কেটেছে। তাই আমি এই স্মরণ সভায় তাকে শ্রদ্ধা জানানোর জন্য এবং এই পরিবারের এবং তাঁর আত্মীয় বন্ধু বান্ধব সবার, লক্ষ্মণবাবুর বাবা মা দাদু যারা গত হয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং পরিবার পরিজন, তার ছেলে মেয়ে সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। সবাইকে আনন্দে থাকতে বলি। সবাই স্মৃতিটা মনে রাখুন। ওই যে আমি বলছিলাম, কিন্তু আমার কষ্ট হচ্ছে, তাকে বলছিলাম যে বলছিলেন বয়সের পার্থক্য স্বামী স্ত্রীর 12-14 বছরে। হ্যাঁ, আমি যে ওই বলছিলাম যে কিছু চিন্তা নেই, তারপরেও তো তুমি পেনশন পাবে, তোমার এখন থেকে অত ভাববার দরকার নেই। কিন্তু আজ খুব দুঃখ লাগছে যে তাকে আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তবুও ওই যে কবির কথায়, তবুও আনন্দ জাগে, তবুও অনন্ত জাগে। তার স্মৃতি, তার আপ্যায়ন, তার বাক্য, তার আচরণ আমাকে মুগ্ধ করেছে। আমি তার ছেলে মেয়ে লক্ষ্মণবাবুকে সমবেদনা জানাই, তার স্মৃতিতে আমি শ্রদ্ধা জানাই। আরও শ্রদ্ধা জানাই এই কারণে যে তিনি মরণোত্তর দেহদান করে সমাজের একটা বিশাল 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 একটি অবদান রেখে গেছেন। এই বলে আমি এই স্মরণ সভায়, এই ইলাবেড়ার স্মরণ সভার যে বোধোদয় প্রাঙ্গণে আমি আমার সবাইকে শ্রদ্ধা জানিয়ে এইখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়কে। তিনি আমাদের পারিবারিক স্মৃতিচারণ সভায় অংশগ্রহণ করে আমাদের স্মৃতিচারণ সভার যে গভীরতা তাকে আরও বাড়িয়ে তুললেন। আমরা এই সভার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করার আগে আমরা একটি আবৃত্তি শুনে নেব। এই আবৃত্তি পাঠে আমার মেজদার একমাত্র মেয়ে সৌমিতা বেরা, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং এর আবৃত্তির মধ্য দিয়ে প্রাথমিক পর্বের অনুষ্ঠান আমরা শেষ করব। নমস্কার। নমস্কার। মিথ্যাবাদী মা আদিত্য অনেক। এতটা দিন পড়িয়ে আজও মায়ের জন্য কাঁদে, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেলেন আমরা হলাম একা, সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপালে রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলতো এসে
এ বয়সে রাড়ি, একলা একলা এতটা পথ কেমনে দেবে পারে? ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলতো ওসব শুনি ঘেন্না লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিনে, চোখের কোণে কালি, নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামাই তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখ, সুই ফোটে মার হাতে। আমি বলি শো তো এবার, কি কাজ এত রাতে? মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল। ওটা ছিল আমার মায়ের মিথ্যা বলার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ান মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে বলতাম একটু নাও। মা বলতো খাও তো বাবা খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহরে আসি। টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। নিয়ন বাতির ঢাকা শহর, আলোয় ঝলমল। মাকে বলি গঞ্জ ছেড়ে এবারে ঢাকায় চলো। মা বলতো এই তো ভালো খোলামেলা হওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় স্টেটসের অধিবাসী, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই। মায়ের খবর নেব এমন সময় কমই পায়। মা বিছানায় একলা পড়ে, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে, অনেক দূরের পথ। পায়ে পড়ি, বলি মাকে এবার ফেরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো? এবার তুমি আমার সঙ্গে আমেরিকায় চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সমূল নিরাময়। কষ্ট হাসি বুকে এনে বলল আমার মা, প্লেনে চড়া আমার বারণ, তুই কি জানিস না? আমার কিছু হয়নি তেমন, ভাবছি অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরেই মারা গেলেন নিঠুর মিথ্যাবাদী। মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। নমস্কার। আমাদের পারিবারিক স্মৃতিচারণ সভার আমাদের প্রথম পর্বের এখানেই আমরা সমাপ্তি করছি। আমরা এখন আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবেশ করব। দ্বিতীয় পর্বে আমরা বোধোদয়ের বাবার প্রতিষ্ঠিত এক প্রতিষ্ঠান বোধোদয়, তার 6ষ্ঠ বার্ষিকী উদযাপন। এটা 6 বছর চলছে। বাবা 2020 সালের ফেব্রুয়ারি মাসে এই বোধোদয় প্রতিষ্ঠান করেছিলেন। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা ভরসা নিয়ে, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে বাবা এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। এবং এই প্রতিষ্ঠানকে বাবা অনেক দিন ধরে বুকে লালন করেছিলেন। আমার মা যখন বেঁচে ছিলেন তখনও বাবার কাছে আমি শুনতাম যে বাবা রিটায়ারমেন্টের পরে এরকম কিছু একটা করবেন। তো তার আগেই আমরা মাকে হারিয়েছি। তারপরেও বাবা থেমে থাকেনি। বোধোদয়ের প্রতিষ্ঠা হয়েছে এবং সেটার 6 বছরে পা দিয়েছে। আমরা এই বোধোদয় সম্পর্কে কিছু জানবো, তার কর্মপ্রণালী জানবো। এই অনুষ্ঠানে আমরা একটু আনুষ্ঠানিকভাবে আমাদের সভাপতি নির্বাচনের কাজটি করব। এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমি বোধোদয়ের পরিচালন সমিতির সদস্য সভাপতি সুশান্ত মণ্ডলের নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি। আমি সুশান্ত মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা সুশান্ত দা, তুমি একটু মঞ্চে এসো। আমরা
আমাদের সভাপতিকে এখন বরণ করে নেব। বরণ করবে সৌমিতা এবং সাথী। বোধোদয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার পেছনে কি স্বপ্ন, কি লক্ষ্য, কি উদ্দেশ্য নিয়ে বাবা এটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা হয়তো আমার বাড়ির অনেকেই আমরা জানি। তো বাবার কাছ থেকে আজকে আমরা সেটা শুনে নেব এবং এই বোধোদয়ে কী ধরনের কার্যকলাপ হয়, কী ধরনের পড়াশুনো হয়, কি কি সহপাঠ্যক্রমিক কার্যক্রম এখানে পরিচালিত হয়, সমস্ত কিছু আমরা আজকে জানব। এখন আমি বাবাকে বলছি বাবার প্রতিষ্ঠান সম্পর্কে বাবা নিজে কিছু বলুক, আমি অনুরোধ করছি বাবাকে। নমস্কার। এই ধরনের বলা আমার প্রায় অনুষ্ঠানগুলোই হয়ে থাকে। আমি আর বেশি বলবো না আজকে, যেহেতু নাম ঘোষণা হয়েছে। আমি একটু শুধু সূচনা করে নিচ্ছি যে এই বোধোদয় প্রতিষ্ঠা করার পেছনে আমার উদ্দেশ্য ছিল মূলত শিক্ষার সঙ্গে জড়িয়ে থেকে এলাকার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে শিক্ষার প্রদীপটুকু একটু উজ্জ্বলন করা, ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের মায়েদের, তাদের বাবাদের, তাদের ভাইয়েদের, দাদাদের সকল পর্বের সঙ্গে যোগাযোগ রেখে কিছুটা সময় কাটানো। সেই পর্ব নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে আমি হাঁটার চেষ্টা করেছি। কিছু ক্ষেত্রে সফল হয়েছি, কিছু ক্ষেত্রে আংশিক। কিছুদিন করার পরে সেগুলা ঠিক মতো করে চালানো যায়নি, সেই উদ্দেশ্যটা সম্পূর্ণ সফল হয়নি। তবে বোধোদয় যে কর্মকাণ্ড সেটা আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকেই শোনা যাবে। আমাদের ছাত্র একজন সব কিছু নিয়েই এটা বলবে। বড় হয়েছে, পাস করেছে 3 বছর আগে, এখন 7-এ পড়ে, সেই ছেলেটি বলবে। তাই বেশি কিছু বলছি না, কিন্তু তার যে পর্যায়ক্রমে কিছু কাজকর্ম নিয়ে আজকে যে আলোচনা, এই পরিচালনা, এই প্রোগ্রাম সেইটাই হবে। আমি আমার এই কথাটুকু বলে এখনকার কথা শেষ করছি। নমস্কার। আসলে বাবা এই প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবেই সকালে শুরু করেন। আমি যতবার আসি দেখেছি সকালে প্রার্থনার মধ্যে দিয়ে বিদ্যালয়ের কাজ শুরু হয়, প্যারেড হয়, পিটি হয়। তো প্রত্যেক মাসে একটা করে নতুন নতুন প্রার্থনা ছেলেমেয়েদের শেখানো হয়। আজকে সেরকমই আমরা ছেলেমেয়েদের কাছ থেকে তারা কি কি ধরনের প্রার্থনা করে তার মধ্যে একটি প্রার্থনা শুনে নেব। তারা সমবেতভাবে এখন প্রার্থনা করবে। প্রার্থনা যারা অংশগ্রহণ করছে: প্রীতি, জয়ন্ত, সৌম, কৃষ্ণেন্দু, সুমনা, সায়ন, রুমি, মৌমিতা, অর্ণব, মহাদেব। তোমরা মঞ্চে চলে এসো।
পার্থিস্কা রবীন্দ্রনাথ সরকার। ছোট শিশু মোরা তোমার করুণা হৃদয় মাগিয়া লভ, জগতের কাজে জগতের মাঝে আপনি ভুলিয়া রব। ছোট তারা হাসে আকাশের গায়, ছোট ফুল ফোটে গাছে, ছোট বটে তবু তোমার জগতে আমাদেরও কাজ আছে। দাও তবে প্রভু হেন শুভমতি, প্রাণে দাও নব আশা। জগৎ মাঝারে যেন সভাকারে দিতে পারি ভালোবাসা। সুখে দুঃখে সুখে অপরের লাগি যেন এ জীবন ধরি। অশ্রু গুছায়ে বেদনা মুছায়ে জীবন সফল করি। নমস্কার। কচিকাচাদের প্রার্থনার পরে আমরা শুনে নেব বোধোদয়ের প্রথম দিক থেকে একজন ছাত্র ছিল সোমনাথ পাল। এই 6 বছরে মানে যখন প্রতিষ্ঠা হয়েছে তখন থেকে সেই ছাত্র, সে বোধোদয় থেকে কি শিখলো, তার কি অভিজ্ঞতা, তাকে আমি 2-4 কথায় বলার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার। উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানিয়ে বোধোদয়ে পড়াকালীন আমার জানা কথাগুলি ব্যক্ত করছি। আজ 25শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ বোধোদয় প্রতিষ্ঠানের 6ষ্ঠ বার্ষিকী উদযাপন। এই প্রতিষ্ঠানের শুরু থেকে আমি পড়াশোনার সঙ্গে চরিত্র গঠনের নানা পর্যায়গুলো শেখার সুযোগ পেয়েছি। 4 বছরের ধারাবাহিক অনুশীলনের মধ্য দিয়ে যা পেয়েছি আমার ভবিষ্যৎ জীবনের চলার পথকে সুগম করছে ও করবে। 2020 সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানের উদ্বোধন হয়। এই বছরের 23শে মার্চ থেকে করোনার আতঙ্কে লকডাউন ঘোষণা হয়। তাতে সরকারিভাবে প্রতিষ্ঠানগুলো পুরোপুরি বন্ধ থাকলেও এখানে মাঝের কয়েকদিন ছাড়া বেশিরভাগ সময়ই কার্যক্রম চালু ছিল। 2020 থেকে 2023 প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দীর্ঘ 4 বছর এই প্রতিষ্ঠানে থেকে যেসব বিষয়গুলো অনুশীলন করেছি সেগুলি হলো প্রতিষ্ঠানের কর্ণধার শ্রী লক্ষণচন্দ্র বেরা বেশিরভাগ শিক্ষার্থীর কাছে দাদু। আমাদের আসার পূর্বেই প্রতিষ্ঠান পরিষ্কার করে প্রত্যহ ব্ল্যাকবোর্ডে নতুন বিষয়গুলো লেখাসহ আসন পেতে বসার উপযোগী করে রাখতেন। আমরা এসে আসন পেতে বসার পর যেদিন যেমন ওনার নির্দেশ মতো ফলের নাম, ফুলের নাম, অলংকারের নাম, প্রাণীর নাম, পশুর নাম, পাখির নাম ইত্যাদি লিখে দেখাতাম। উপযুক্ত সংখ্যায় শিক্ষার্থী পৌঁছলে প্রথমে 2টো প্যারেড করতাম, পরে আসনে বসে ছোটদের উপযোগী প্রার্থনা করতাম। প্রতি মাসে নতুন নতুন কবিতা প্রার্থনা হতো। এরপর 1 মিনিট ধ্যান করতে হতো। 1 মাস বাবার মুখ, পরের মাস মায়ের মুখ স্মরণ করতে হতো। দাদু আমাদের বোঝাতেন বিবেকানন্দের ধ্যান করার প্রসঙ্গে মনঃসংযোগ বাড়ানো সহ পিতামাতার প্রতি শ্রদ্ধা করার বিষয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেছেন, পিতামাতাকে ভক্তি করো, কারণ স্বর্গের দেবদেবীদের আমরা দেখতে পাই না। পিতামাতা মর্তের দেবদেবী, তাদের ভক্তি করলে তুমিও জীবনে এগিয়ে যেতে পারবে। এ কথাও বোঝাতেন যে আমরা জন্ম হওয়ার সময় থেকে পিতামাতার আন্তরিক ভালোবাসার মধ্য দিয়ে বড় হওয়ার সমস্ত পর্যায়গুলো সম্পন্ন করি। এসব বিষয় আলোচনার পর বোর্ডে লিখে রাখা আজ কী বার, বাংলা ও ইংরেজিতে কত তারিখ সহ একটি বাণী পাঠ করতে হয়। পরে সেই বাণী মুখস্থ করা এবং বলতে পারার মতো তৈরি হতে বলে দেন। সেই মতো আমরাও প্রস্তুতি নিই। এভাবে শেখা 100ও বাণী আমার খাতায় লিপিবদ্ধ আছে। মাঝে মাঝে সেগুলো অনুশীলন ও বাৎসরিকভাবে পরীক্ষা নেওয়ার মাধ্যমে তা আমাদের অভ্যাস করা সম্ভব হয়েছে, যা আমাদের জীবনে পাথেয় হয়ে থাকবে। এরপর চলে বিদ্যালয়ের দেওয়া পাঠের বিষয়ে অনুশীলন, পড়া বুঝিয়ে দেওয়া, অনুশীলন করানো এবং পড়া হয়েছে কি না তা ধরা। এই প্রক্রিয়ায় আমরা সব কিছু ভালোভাবে
আয়ত্ত করার সুযোগ পেয়েছি। এছাড়া প্রথম 2 বছর পড়ানোর মাঝে টিফিন খাওয়াতেন। ছোলা অথবা মুগ অথবা বাদাম ভেজানো, সঙ্গে আখ গুড় মেখে ছোট ছোট বাটিতে দিতেন। এক সময় লক্ষ্য করলেন শিক্ষার্থীরা তা আন্তরিকতার সঙ্গে খাচ্ছে না, একটা উপরের দিকে ছুঁড়ে দিচ্ছে। বেশ কয়েকবার তা বুঝিয়েছেন এগুলো পুষ্টিকর খাবার, শিক্ষার্থীদের শরীর গঠনের পক্ষে খুব প্রয়োজন, এভাবে নষ্ট করবে না। বলার পর কয়েকদিন ভালোভাবেই খেলেও পরে তার পুনরাবৃত্তি দেখে 2 বছর 3 মাস পর থেকে তা বন্ধ করেছেন। তবে এখনও পর্যন্ত অনুষ্ঠানের দিনগুলোতে টিফিন খাওয়ানোর ব্যবস্থা আছে। এভাবে বিদ্যালয়ের পাঠ্য বিষয় অভ্যাসের পর নীতিমূলক গল্পের পাঠও আলোচনা চলে প্রায় দিনগুলোতে। মাঝে মাঝে মনীষীদের জন্ম ও আত্মোৎসর্গের দিনগুলোতে অনুষ্ঠান হয় 2 অথবা 3 দিনের প্রস্তুতি নিয়ে। দাদু নিজে এর জন্য হোম থিয়েটার কিনেছেন, তাতে মাইক্রোফোন সেট করার মাধ্যমে অনুষ্ঠান হয়। মাসে 2 অথবা 3টি অনুষ্ঠান এভাবে হয়। শিক্ষার্থীরা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য পরিবেশন করার সুযোগের মধ্যে বেড়ে ওঠে। ফলে প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষার্থী উজ্জ্বল বা আলোকিত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বেরও শিরোপা পায়। যেমন আমার নিজের কথাই বলি, একবার সরিষা তরুণ সংঘের অনুষ্ঠানে বাণী লেখার প্রতিযোগিতা হয়, তাতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ করে আমিও শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করি। এছাড়া 1992 সাল থেকে প্রাথমিক উন্নয়ন পর্ষদ পরিচালিত প্রাথমিক শেষ বৃত্তি পরীক্ষা প্রতি বছর সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বেসরকারিভাবে চালু আছে। সেই পরীক্ষায় আদাসিমলা হাই স্কুল সেন্টারে 8টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আমি 2023 সালে শ্রেষ্ঠত্বের শিরোপা পাই এবং মেদিনীপুর শহরে অনুষ্ঠিত একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে আমাকে সম্মানিত করা হয়। এতে আমার আনন্দ ও উৎসাহ মনটা ভরে ওঠে। এই বোধোদয় প্রতিষ্ঠান থেকে 2022 সালে মন্টুদা অর্থাৎ মন্টু বেরা আদাসিমলা হাই স্কুলের সেন্টার থেকে প্রথম হয়েছিল। প্রতি বছর স্কুলের পরীক্ষার মাপকাঠিতে বোধোদয় শিক্ষার্থীরা একাধিক শ্রেণীতে ভালো ফল করে আসছে। 2020 এবং 2022 থেকে পুজোর আগে দাদু প্রতিষ্ঠানের সকলকে মধ্যমানের পোশাক দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তাতে লক্ষ্য করেছেন 2-3 জন সেই পোশাক দোকানে পরিবর্তন করে নতুন পোশাক এনেছেন। এখন প্রতি মাসে শিক্ষার্থীদের খাতার সঙ্গে পেন অথবা পেন্সিল অথবা রেজার দেন। এছাড়া এ পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবক অথবা অভিভাবিকাদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছেন 3 বার। প্রথমবার মহামানব বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান বীরসিংহ, সঙ্গে জয়রামবাটি ও কামারপুকুর দেখিয়ে এনেছেন। শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান মহুবনীতে নিয়ে যান, সেই সঙ্গে দেখিয়ে নিয়ে আসেন গড় মান্দারণ নামে সেই বিখ্যাত স্থান। তৃতীয়বার নিয়ে যান শরৎচন্দ্র এর শেষ 12 বছর কাটানোর দেউলটির কাছে শরৎকুটিতে, সেই সঙ্গে দেখিয়ে আনেন বেলুড় মঠ। এভাবে তিনি তার বোধোদয় প্রতিষ্ঠানে আসা শিক্ষার্থীদের জীবনের পথের দিশা দেখানোর প্রক্রিয়ার কাজ করে চলেছেন। বোধোদয়কে নিয়ে তার আগ্রহ ও উদ্দীপনা দেখে আমার মনে হয় যতদিন তিনি সক্ষম থাকবেন এ কাজ তিনি আন্তরিকতার সঙ্গে করে যাবেন। তাতে এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীরা কিছুটা হলেও ভালোভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার রসদ পাবে। বোধোদয়ে পড়াকালীন আমার দেখা অভিজ্ঞতার কথা ব্যক্ত করলাম। পরিশেষে বোধোদয়ে কর্ণধার দাদু লক্ষণচন্দ্র বেরা এবং সহশিক্ষিকা তাপসী চৌধুরী মহাশয়কে আমার অন্তরে শ্রদ্ধা ও প্রণাম জানাই। সেই সঙ্গে উপস্থিত সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। আমরা শুনলাম যে বাবার এই প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা বাণী শেখে, বিভিন্ন মহাপুরুষের জীবনী, তাদের জন্ম মৃত্যুদিন স্মরণ করা হয়। তো আমরা এখন ছেলে মেয়েদের কাছে কিছু বাণী শুনবো, তাদের কাছে কিছু আবৃত্তি শুনবো। এখন আবৃত্তি এবং বাণী বলবে প্রীতি বেরা। প্রথমেই একটা বাণী বলবে কোনো মহাপুরুষের, তারপর আবৃত্তি করবে। নমস্কার, এখানে উপস্থিত সবাইকে আমি শ্রদ্ধা জানাই। এই
শ্রদ্ধা জানাই এবং আমি মহাপুরুষের কিছু বাণী বলে শোনাচ্ছি। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব ও সততা না থাকিলে সে মেধা ঘৃণিত। এপিজে আব্দুল কালাম। যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে তো আপনাকে হিংসে করে। নেতাজি। নমস্কার। এবার আমি একটি আবৃত্তি বলে শোনাচ্ছি। নতুন পৃথিবী গড়ব। দিলীপ সেনগুপ্ত। মোরা নতুন পৃথিবী গড়ব, যেথা মারণ অস্ত্র হবে না গড়া, হাজারো সূর্য গড়ব। যেথা শিশুর কলতানে জীবনের প্লাবন আনে, যেথা মাটির গন্ধা প্রাণে শ্যামলিমার পরশানে। সেই পৃথিবী গড়তে মোরা মজুর কিষান আজ লড়ব। মোরা নতুন পৃথিবী গড়ব, যেথা মারণ অস্ত্র হবে না গড়া, হাজারো সূর্য গড়ব। একটি আশার ধ্রুবতারা, ভাঙব যত শোষণ কারা, শৃঙ্খল যেথা হবে হারা, জীবন যেথা সুখে ভরা। সেই পৃথিবী গড়তে মোরা মজুর কিষান আজ লড়ব। মোরা নতুন পৃথিবী গড়ব, যেথা মারণ অস্ত্র হবে না গড়া, হাজারো সূর্য গড়ব। নমস্কার। বাহ, খুব সুন্দর। এখন আমি আরেকজন ছাত্রী লাবণ্য সুকাইকে ডেকে নেব। সেও কিছু বাণী বলবে এবং আবৃত্তি করবে। বাণী বলবে না? নমস্কার। আকাশ প্রদীপ রবীন্দ্রনাথ ঠাকুর। গোধূলিতে নামলো আধার, ফুরিয়ে গেল বেলা, ঘরের মাঝে সাঙ্গ হলো চেনা মুখের মেলা। দূরে তাকায় লক্ষ্য হারা, নয়ন ছলো ছলো, এবার তবে ঘরের প্রদীপ বাইরে নিয়ে চলো। মিলন রাতে সঙ্গে ছিল যারা, আজও জলে আকাশের সেই তারা। পাণ্ডু আধার বিদায় রাতের শেষে, যে তাকাতো শিশির সজল শূন্যতা উদ্দেশে, সেই তারকাই তেমনি চেয়েই আছে অস্তলোকের প্রান্ত দ্বারের কাছে। অকারণে তাই এ প্রদীপ জ্বালায় আকাশ প্রাণে, যেখান হতে স্বপ্ন নামে প্রাণে। নমস্কার। খুব সুন্দর বললো। এখন আমি সেজুতিকে ডেকে নেব। সেজুতি প্রাক্তন ছাত্রী এই প্রতিষ্ঠানের, সে একটি আবৃত্তি পরিবেশন করবে। ঠিক আছে। নমস্কার। বিদ্রোহী, কবি কাজী নজরুল ইসলাম। বলবীর বল উন্নত মম শির, শির নেহারিয়া মারিনত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া। উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা। নিত্য জয়শ্রী বলবীর, আমি চির উন্নতশীর। আমি চির দুর্দম দুর্পীড়িত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি ডলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ধরাতরি করি ভরা ডুবি। আমি টর্মেটো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধুলচটি, আমি এলোকেশী ঝড় অকাল বৈশাখী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলবীর, আমি চির উন্নতশীর।
আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল থমকে চমকে, পথে যেতে যেতে চকিতে চমকে, ফিং দিয়া দিল তিন দোল, আমি চপলা চপলি হিন্দোল, আমি যাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভৃতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর বলবীর, আমি চির উন্নত শির, আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্যী, আমি ষোড়শীর হৃদে সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি ঘুরি আনন্দে ছুটে চলি, একে উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আমার, খুলিয়া গিয়াছি সব পা, মহাবিদ্রোহীর ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোধ, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপা, ভীম রণভূমে রনিবে না, বিদ্রোহীর ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি ষষ্ঠার সুজন, শোক্তা ফারা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নতশীল। নমস্কার। খুব সুন্দর পরিবেশনা আমরা শুনলাম। এখন আমরা আর কিছু বাণী এবং আবৃত্তি শুনবো সেজুতির ভাই শুভম চৌধুরীর কাছ থেকে। সেও আমাদের বোধোদয়ের ছাত্র, বর্তমান ছাত্র। নমস্কার। জীবনের হিসাব সুকুমার রায়, বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বটে, মাঝিরে কন বলতে পারিস, সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে আসে। বাবু বলেন, সারা জনম মল্লি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তো জীবনটা যে চারি আনাই বাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নি ও তাকি, জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদের গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি তুলে। মাঝি রে কনে কি আপদ, ওরেও ভাই মাঝি, ডুববে নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি সুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। বৃদ্ধ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। নমস্কার। আমি কয়েকটি বাড়ি বলে শোনাচ্ছি। জীবনের আনন্দ ও সুখ শুধুমাত্র জ্ঞান ও বিজ্ঞানের ভিত্তিতে সম্ভব। রাধা কৃষ্ণ যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই তো সে আপনাকে হিংসা করে। আইনস্টাইন, মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত। APJ আব্দুল কালাম। নমস্কার।
খুব সুন্দর। ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা একটি অনবদ্য পরিবেশনা উপহার পেলাম সবাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে গেছি, আমাদের এই পর্বের অনুষ্ঠানের। এখানে আমি একটা কথা উল্লেখ করতে চাই, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাবা প্রত্যেক বছর ছাত্রছাত্রী এবং তার পরিবারের লোকজনদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যান। প্রথমবার নিয়ে গেছিলেন বীরসিংহ, কামারপুকুর, জয়রামবাটি, প্রায় 54 জন গেছিলেন। সেকেন্ডবার যখন গেছেন মোহবনী, গড় মান্দারণ এবং বীরসিংহ, সেখানে প্রায় 44 জন গেছিলেন। এবং লাস্টবার যে ভ্রমণ হয়েছিল সেখানে যাওয়া হয়েছিল শরৎ কুটির এবং বেলুর মঠ, সেখানেও প্রায় 54 জন গেছিলেন। তো পড়াশুনোর সঙ্গে সঙ্গে তাদের মনের প্রসারতা যাতে বাড়ে তার জন্য বাবা এই শিক্ষামূলক ভ্রমণগুলো করিয়ে থাকেন। মোটামুটি 6 বছরে প্রায় 3বার ভ্রমণ হয়েছে। সেই সঙ্গে বাবা আরও যে কাজ করেন সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের কতটা প্রোগ্রেস হচ্ছে বা তাদের কতটা উন্নতি হচ্ছে সেটা তাদের বাড়ির লোকেদের সঙ্গে আলোচনা করার জন্য প্রায়ই অভিভাবক অভিভাবিকাদের নিয়ে বসেন এবং সেখানে তাদের কেমন উন্নতি হয়েছে, আরও কি কি করার দরকার সেই বিষয়ে সাজেশন দেন। তো এরকম একজন অভিভাবক আমাদের সঙ্গে আছেন, রীনা মণ্ডল। তিনি একটি আবৃত্তি পরিবেশন করবেন, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার। বাংলাদেশ সত্যেন্দ্রনাথ দত্ত। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে, কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙ্গে গাছে গাছে নাচে, কোথায় জলে মোরাল চলে মোরালি তার পাছে পাছে, বাবুই কোথায় বাসা বনে চাতক বাড়ি চাচেরে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে, কোন দেশের দুর্দশা মোর সবার অধিক পায় রে দুঃখ, কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক, মোদের পিতৃপিতামহের চরণ ধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আমাদের এই বোধোদয়ে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের একটু পুরস্কার বিতরণী অনুষ্ঠান করব, খুবই অল্প। শিক্ষার্থীদের আমরা যারা একটু ভালো রেজাল্ট করেছে, যারা বিভিন্ন জায়গায় তাদের ছাপ রেখেছে, তাদের বাবা একটুখানি তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছে। আমি তাদের এক এক করে নাম ধরে ডাকছি, তোমরা একটু মঞ্চে চলে এসো। সরিষা প্রাথমিক বিদ্যালয়, আচ্ছা এই সঙ্গে আমি আরেকটা কাজ করতে চাই। এই প্রতিষ্ঠানের প্রথম থেকেই যিনি শিক্ষাদানের সঙ্গে যুক্ত তাপসী চৌধুরী মহাশয়া এখানে উপস্থিত আছেন, প্রথম থেকেই আছেন এবং আমি দেখেছি তিনি খুব উৎসাহ নিয়ে বাবার প্রত্যেকটা কাজে বাবাকে খুব সাপোর্ট করেন। আমরা তো থাকতে পারি না, কিন্তু আমি বৌদি বলেই ডাকি, তো তাকে আমি একটু সবার সঙ্গে পরিচয় করে দিতে চাই, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে আমি অনুরোধ করব আজকে যে পুরস্কারগুলো দেওয়া হবে সেগুলো যেন তিনিই দেন ছাত্রছাত্রীদের, তাতে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে। আমি বৌদি কিছু একটু বলুন আপনাদের স্কুলের কাজকর্ম সম্পর্কে, আমরা সবাই একটু শুনি। আচ্ছা, তার আগে আমি সৌমিতাকে আর সাথীকে বলছি একটু মঞ্চে চলে এসো, দিদিমণিকে বরণ করে নাও।
দিদিমণিকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য স্কুল সম্পর্কে। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমার ছাত্রছাত্রী এবং গার্ডিয়ানদের সবাইকে আমার যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি এই বোধোদয়ের পক্ষ থেকে বলছি, কাকুর স্কুলের প্রতি প্রচুর বা বাচ্চাদের প্রতি যে প্রচুর আগ্রহ, তার সঙ্গে আমি একটুমাত্র সাহায্য করি। আর এখানে সবাই আছেন কিছু কিছু বলার জন্য, তাই আমি সীমিতভাবে বলছি যে স্কুল গড়ার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে কাকুর উৎসাহ প্রচুর এবং ছাত্রদের মানে যে কোনো কিছু দায়িত্ব বা কোনো কিছু কারোর চাহিদা থাকলেও তিনি সাহায্য করে থাকেন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি এখন ডেকে নেব সরিষা প্রাথমিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীতে প্রথম হয়েছে শুভম চৌধুরী। তুমি তাকে একটি ডায়েরি এবং পেন দিয়ে আমরা সম্বর্ধনা জানাচ্ছি এবং সভাপতি মহাশয়কে আমি অনুরোধ করছি তাকে পুরস্কৃত করার জন্য। শুভম হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের দিদিমণির ছেলে। এখন আমি ডেকে নিচ্ছি সায়ন্তিকা ঘোড়াইকে, বরচারা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীতে প্রথম হয়েছে, তাকে দিদিমণি পুরস্কৃত করবে। তৃতীয় শ্রেণীতে প্রথম হয়েছে প্রীতি বেরা, তৃতীয় হয়েছে বরচারা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রীতি বেরা। বৃত্তি পরীক্ষা প্রাথমিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীতে যে বৃত্তি পরীক্ষা হয় সেখানে স্কুলের মধ্যে প্রথম হয়েছে বরচারা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অপূর্ব মণ্ডল। তাকে আমি আসতে বলছি, তাকে পুরস্কৃত করবে বাবা নিজেই। সে এখন আমাদের প্রাক্তন, এই স্কুলে এখন নেই, সে বড় হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা অনুষ্ঠানের মূল পর্বে মোটামুটি শেষের দিকে এসে গেছি। আমরা আমাদের এই পর্বের যে অনুষ্ঠান বোধোদয়ের 6ষ্ঠ বার্ষিকী উদযাপন, তাতে সমাপ্তি ভাষণ দেবেন আমাদের সভাপতি মহাশয়, যিনি বোধোদয়ের পরিচালন সমিতিরও সভাপতি। হ্যালো, নমস্কার। উপস্থিত শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক লক্ষণচন্দ্র বেরা মহাশয় আমার মামা হন এবং উপস্থিত সকল জ্ঞানীগুণীজন, গুরুজন এবং ছোটদের সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। আমাদের এই যে বোধোদয় আশ্রম দেখছেন, বোধোদয় পাঠশালা, আমার মামা উনি রিটায়ারমেন্ট করেন ওনার শিক্ষকতা থেকে 31শে জানুয়ারি 2020। তারপরে ওনারই ঐকান্তিক প্রচেষ্টায় এবং ঠিক তার পরে 2রা ফেব্রুয়ারি 2020 ওনার সহধর্মিনী ইলাবেরার স্মরণে স্থাপন করেন আমাদের বোধোদয় পাঠশালা। এবং উনি তো সবসময়ের জন্যই ছাত্রদের নিয়ে থাকেন। ওনাকে সহযোগিতা করার জন্য আপনাদের সঙ্গে এখনই পরিচিত হলো, আমাদের এক দিদিমণিও প্রথম থেকেই আসেন, ওনাকে সহযোগিতা করেন। এবং আপনারা এখনই দেখলেন ওনাদের প্রচেষ্টার ফলে কত কৃতি ছাত্রছাত্রী আমরা পেয়েছি আমাদের বোধোদয়ে। এবং এখানে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি যতজন মনীষী আছেন তাদের বেশিরভাগ মনীষীদের জন্মদিন, আত্মোৎসর্গ দিবস মামা পালন করেন এবং সেই সঙ্গে ওনাদের জীবনী চর্চাগুলো করেন, যাতে আমাদের বোধোদয়ের ছাত্রছাত্রীরা তাদের জীবনী চর্চা থেকে নিজেদের মধ্যে সেগুলোকে উপলব্ধ করতে পারে এবং নিজেদেরকে আরও সমৃদ্ধ করে নিজেদের জীবনকে গড়ে তুলতে পারে। এবং এটা ধরুন এখন করার পরিস্থিতি উনি করছেন,
কিন্তু আমি আমার ছোটোবেলায় দেখেছি আমাদেরকেও উনি ওনার শিক্ষকতার ফাঁকে মানে রবিবার বিকেলটাতে নিয়ে বসতেন, বিভিন্ন নীতিমূলক গল্প শোনাতেন এবং তখনও আমাদের সঙ্গে এই মনীষীদের জীবনী চর্চা করতেন। এটা ওনার একটা মহৎ গুণ। এবং উনি আমাদের এই যে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ করেছেন, তাতে সঙ্গ দিয়েছে অভিভাবকরা এবং সুন্দরভাবে শিক্ষামূলক ভ্রমণগুলো সম্পন্ন হয়েছে। এবং উনি শুধু এই মানে আমাদের বোধোদয় পাঠশালা নিয়ে ক্ষান্ত থাকেননি, বিভিন্ন সামাজিক কাজও করে থাকেন। ধরুন থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট বিভিন্ন জায়গায় উনি উদ্যোগ নিয়ে করেছেন এবং সেই সঙ্গে ধরুন মরণোত্তর দেহদান সেটাও উনি উদ্যোগ নেন এবং নিজের পরিবারের সদস্যদের তাতে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। এবং সেই সঙ্গে আমার স্বর্গীয় মামিমা ইলাবেরা তিনিও মরণোত্তর দেহদান করেছেন। এবং আমাদের এই যে বরচারা দুর্গা মন্দির থেকে আদাসিমলা মনসাতলা পর্যন্ত আমাদের রাস্তার দুপাশে যত পার্থেনিয়াম গাছ ছিল, আমাদের এই এলাকার অভিভাবকদের নিয়ে উনি সেই পার্থেনিয়াম গাছের নিধন অভিযান চালিয়েছেন। সমস্ত পার্থেনিয়াম গাছকে ধ্বংস করেছেন, যেটা আমরা নীরব ঘাতক বলে জানি। এবং সেই সঙ্গে ওনার এই যে মহৎ প্রচেষ্টা যাতে আরও সুন্দরভাবে সফল হয় এবং আমাদের এই বোধোদয়ের ছাত্রছাত্রীরা যাতে আরও ভালোভাবে তাদের জীবন গড়তে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেটুকু আপনারা আশীর্বাদ করবেন, এই কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই আমার দাদা সুশান্ত মণ্ডল মহাশয়কে। এখন আমরা আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা পরবর্তী পর্বে চলে যাব। আমাদের তৃতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে বিজ্ঞান মনস্কতা প্রসারমূলক আলোচনা সভা। এখন আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা খুব মনে পড়ছে, মানে একটা কবিতার লাইন, অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছেছে ঘোর ব্যবধান। আমরা যদি অজ্ঞান থাকি এবং চেষ্টা করি আমার পাশের জন কোনো কিছু না জানুক, তাহলে আমরা কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি করি। আমরা যদি নিজেদের ভালো চাই, তাহলে জ্ঞানের আলো শুধু নিজের মধ্যে জ্বালিয়ে রাখলে হবে না, পাশের জনের ক্ষেত্রেও একটু জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু সেই জ্ঞানের আলোটা আমরা পাব। আমরা বিজ্ঞান জ্ঞান এগুলো পরস্পরের সঙ্গে জড়িত। আমরা আধুনিক যুগে বাস করি, বিজ্ঞানের অগ্রগতি ছাড়া আমাদের এই যুগে পদার্পণ করা সম্ভব হতো না। কিন্তু আমরা কোথাও গিয়ে মনে হয় বিজ্ঞানের সুযোগটাই শুধু নিই, কিন্তু তাকে আমরা আমাদের জীবনের সঙ্গী করতে পারিনি। সেই জন্যই আজকে এই আলোচনা সভার প্রথমেই আমি শিউলি বেরাকে মঞ্চে ডেকে নেব একটা সঙ্গীত পরিবেশন করার জন্য। অনেকক্ষণ ধরে আমরা আলোচনা আবৃত্তি শুনছি, এখন একটু সঙ্গীত শুনে নেব। শিউলি, তুমি চলে এসো। নমস্কার। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লই
কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান। বিতরু বিতরু প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লই আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লই আছে দাঁড়ায়। ঊর্ধ্বমুখে নরনারী, বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও প্রসারী। বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি, বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লই আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লই আছে দাঁড়ায়। ঊর্ধ্বমুখে নরনারী, বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি, বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার। আমরা বিজ্ঞান কর্মী হিসেবে আমাদের মধ্যে পেয়েছি শ্রদ্ধেয় লক্ষ্মীকান্ত দাস মহাশয়কে। তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি বিজ্ঞানকর্মী শ্রদ্ধেয় লক্ষ্মীকান্ত দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি সৌমিতা এবং সাথীকে বলবো লক্ষ্মীকান্ত দাস মহাশয়কে একটু বরণ করে নিতে।
এখন আমরা একটি আবৃত্তি শুনব এই বোধোদয় প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র অপূর্ব মণ্ডলের কাছ থেকে। তাকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। নমস্কার। কবি সুকুমার রায় লেখা হাত গোনানো। ওপাড়ার নন্দ গোসাই আমাদের নন্দ খুড়ু, স্বভাবেতে সরল সোজা, অময়িক শান্ত বুড়ু। ছিল না তার অসুখ বিসুখ, ছিল সে মনের সুখী। দেখা যেত সদয় তারে মুখোয়াতে হাস্যমুখী। হঠাৎ কি যে খেয়াল হলো, চলল সে তার হাত দেখাতে। ফিরে এলো শুকনো শুরু, ঠকাঠক কাঁপছে দাঁতে। শুধলে সে কয় না কথা, আকাশেতে রয়েছেছে। মাঝে মাঝে শিওরে ওঠে, পড়ে জল চক্ষুবে। শুনে লোক দৌড়ে এলো, ছুটে এলো বদ্যি মশাই। সবাই বললে, কাঁদছো কেন, কি হয়েছে নন্দ গোসাই? খুড়ো বললে, বলবো কি আর, আমার হাতে স্পষ্ট লেখা। আমার গাড়ি আছেন শনি, ফাঁড়ার ভয়া আউর রেখা। এতদিন যায়নি জানা, ফিরছি কত গ্রহের ফেরা। হঠাৎ আমার প্রাণটা গেলে, তখন আমায় রাখবে কেড়ে? 60টা বছর পার হয়েছে বাপদাদাদের পণ্য ফলে। ওরে তোদের নন্দ খুড়ো, এবার এবার বুঝি পটল তোলে। কবে যে ঘটবে বিপদ, কিছু হওয়া যায়নি বলা। এই বলে সে উঠল কেঁদে, ছেড়ে ভীষণ উচ্চ গলা। দেখে এলাম আজ সকালে, গিয়ে ওদের পাড়ার মুখো। বুড়ো আছে নেইকো হাসি, হাতে তার নেইকো হুঁকো। নমস্কার। এখন আমরা আমাদের এই পর্বের প্রধান বক্তা বিজ্ঞানকর্মী লক্ষ্মীকান্ত দাস মহাশয়কে অনুরোধ করছি বিজ্ঞান এবং মানুষের জীবন কিভাবে ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়ে একটু আলোচনা করার জন্য। হ্যালো, নমস্কার। আজকে আমার শিক্ষক মাননীয় লক্ষণবাবু মহাশয়ের আহ্বানে তার শিক্ষকতা জীবন শেষ করে তার নিজ বাসভবনে তিনি যে এই অঞ্চলের পিছিয়ে পড়া কচিকাচাদের মানুষজনদের নিয়ে যে স্বপ্ন নিয়ে বোধোদয় সৃষ্টি করেছেন, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা আজকের দিনে সামাজিক দায় দায়িত্ব কর্তব্যবোধ নিষ্ঠাবান যাতে হয়ে ওঠে, তার সামগ্রিক প্রয়াসের জন্য তার এই সৃষ্টি। ওনাকে আমার শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠানে যারা গুণীজন সহ সকল মানুষ যারা উপস্থিত হয়েছেন সবাইকে শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই আমাদের সবং সায়েন্স সোসাইটি এবং ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির যে সকল কর্মকর্তারা এসেছেন। আসলে যে বিষয়টা নিয়ে উনি চর্চা করছেন, স্কুল জীবনে শিক্ষকতার পাশাপাশি বিজ্ঞান মনস্ক গড়ে তোলার একটা প্রয়াস তিনি সবসময় নিয়েছেন। আমরাও যখন ছোটবেলা থেকে ছাত্র অবস্থায় স্কুল জীবনে পড়াশোনা করতাম, সেই পড়াশোনার পাশাপাশি তিনি আরেকটা আমাদের চেষ্টা করতেন যাতে বিজ্ঞান মনস্ক হয়ে উঠি। পরবর্তীকালে বিজ্ঞানের নানান কাজকর্ম করতে গিয়ে ওনার সঙ্গে আরও আমরা সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হই এবং ওনাকে ওনার সাথে থেকে সবংসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞান মনস্ক কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি। ফলে শিক্ষকতা জীবন যখন ওনার শেষ করলেন, স্কুল জীবনের শিক্ষকতা যখন শেষ করলেন,
তখন ওনাকে আমরা আরও বেশি বেশি করে পেয়েছি, এখনও পাচ্ছি। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, অন্য কর্মসূচি রয়েছে। ওনার জীবনের নানান দিক নিয়ে আজকে একটা বই লিপিবদ্ধ হয়েছে, সেই সংক্রান্ত অনুষ্ঠানও আছেন, গুণীজনেরা উপস্থিত হয়েছেন। ফলে ওনার সমগ্র কর্মপ্রক্রিয়াটাই সমাজের জন্য বিজ্ঞান, মানুষের জন্য বিজ্ঞান এবং চিন্তার ক্ষেত্রে বিজ্ঞানের যে প্রয়াস, তার প্রতিফলন আমরা লক্ষ্য করি। ফলে প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি ধাপ বিজ্ঞান ব্যতিরেকে উনি তথাকথিত সমাজ ব্যবস্থায় প্রচলিত চিন্তাতে কখনো নিজেকে গা ভাসাননি। ফলে এই রকম একটা কর্মসূচিতে নিজেকে আসতে পেরে আমিও গর্বিত মনে করছি। সবশেষে সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় শ্রী লক্ষ্মীকান্ত দাস মহাশয়কে। আমরা এই পর্বের অনুষ্ঠান শেষ করব একটি সঙ্গীতের মাধ্যমে। বিজ্ঞানের অবদান আমাদের জীবনে কতটা সুদূর প্রসারী সেটা আমরা দেখতে পাবো। এখন যে সঙ্গীত পরিবেশন করবে সে অমৃতা বেরা, শ্রবণ প্রতিবন্ধী, কিন্তু সে গান করবে। আসলে সত্যি এটা বিজ্ঞানেরই অবদান। বিজ্ঞান আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে আমরা ভাবতে পারছি যে কেউই এখন আর তাকে আমরা পিছু বা পিছিয়ে পড়া বলতে পারি না। তার যতই অক্ষমতা থাক সে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তার মনোবল এবং বিজ্ঞানের সাহায্যে। এখন আমরা সঙ্গীত শুনে নেব অমৃতা বেরার কাছ থেকে। নমস্কার। অমৃতার কাছ থেকে আমরা খুব সুন্দর একটি সঙ্গীত শুনলাম। এখন আমরা